ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফিরছেন তারেক রহমান। প্রস্তুত হচ্ছে বাড়ি কার্যালয়। নিরাপত্তা নিশ্চিতে আবেদন করা হবে সরকারের কাছে। মিলেছে বুলেট প্রুফ গাড়ির অনুমোদন। অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়া জোটের প্রতীকে ভোট বাতিলের অভিযোগ। পুনর্বহালে ইসিতে আবেদন কয়েকটি দলের। পক্ষে বিএনপি, বিপরীত অবস্থানে জামায়াত, এনসিপি। কুমিল্লায় 9 মাসে উদ্ধার 38টি আগ্নেয়াস্ত্রগুলির বেশিরভাগই বিদেশি। নির্বাচন সামনে রেখে সীমান্ত দিয়ে চোরাচালান বাড়ার শঙ্কা। টহল বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর টিটিপাড়া আন্ডারপাস চালুর অপেক্ষা। সম্পন্ন হয়েছে শতভাগ কাজ। নারায়ণগঞ্জ ও পদ্মা সেতুর রেল সংযোগ নির্বিঘ্ন হওয়ার পাশাপাশি কমবে যানজট। এবং পর্যাপ্ত উৎপাদনের পর সংকটের অজুহাতে অস্থির পেঁয়াজের বাজার। 7 দিনে অসাধু ব্যবসায়ীরা হাতিয়ে নিয়েছে 173 কোটি টাকা। আমদানির অনুমতি না দেওয়ার পরামর্শ কৃষিবিদদের। সকালের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরছেন তারেক রহমান। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার 1 থেকে 2 দিনের মধ্যে ঢাকায় আসছেন তিনি। বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর এ তথ্য নিশ্চিত করেছেন। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতি ও ভূ রাজনৈতিক কারণে তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে একমাত্র সরকারের বিশেষ নিরাপত্তা ফোর্স। তাই বিএনপি ও তারেক রহমানের পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানানো হবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের। ফজলে এলাহি আকবর জানান, নির্বাচনের আগে নয় বরং জনগণের ম্যান্ডেট নেয়ার পরই ওমরাহ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আহমেদ সালেহিনের রিপোর্ট। নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় আসবেন এমনটাই জানাচ্ছেন দলের অনেক নেতাই। এবং তিনি কোন বাসায় থাকবেন সেটিও কিন্তু এখন অনেকটাই নিশ্চিত। অর্থাৎ গুলশান এভিনিউর 196 নম্বর এই বাড়িটিতেই উঠবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রবাস জীবন শেষে ঢাকায় ফিরে তারেক রহমান থাকবেন মায়ের বাড়ির পাশেই। প্রস্তুত হচ্ছে 196 নম্বরের বাড়িটি। গুলশান এভিনিউর এই বাসাটির ভেতরে চলছে সংস্কার কাজ। বাইরে করা হয়েছে নতুন রং। নিরাপত্তায় কাঁটাতারের বেষ্টনী আছে সীমানা প্রাচীরে। অন্যদিকে গুলশান 2-এর 86 নম্বর রোডের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তারেক রহমান তিনি দেশে ফিরলে এই কার্যালয়ে তিনি অফিস করবেন এবং তিনি তার রাজনৈতিক কার্যক্রমগুলি চালাবেন এই অফিসে ঘিরেই, এই অফিসে থেকেই। সেই কারণে এই অফিসটিকে নতুন করে আবার সংস্কার করা হচ্ছে। উঠানে যে জায়গাটি রয়েছে সেই উঠানে নতুন করে ডেকোরেশন করা হচ্ছে। এখানে নেতাকর্মীরা আসবেন, এখানে বসবেন, রং করা হচ্ছে, নতুন করে গেট তৈরি করা হয়েছে। কার্যালয়, বাসা সবই প্রস্তুত হচ্ছে। তবে কবে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ নিয়ে জানতে চাওয়া হয় চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবরের কাছে। সময় সংবাদকে তিনি জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে 17 বছর পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে। ওনার সাথে আমার সর্বশেষ যখন কথা হয়েছে উনি বলেছিলেন যে আমি দেশে আসার আগে আপনাকে 1 মাস সময় দেব আমার আসার দিনটা। ওনার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্দ্বিধায় বলতে পারি উনি ইলেকশন শিডিউলের ডিক্লারেশন ইন এ ডে অর টু উইল কাম। ডেফিনেটলি ডিসেম্বর ফার্স্ট উইকের মধ্যে আসবেন ইনশাআল্লাহ। ভূ রাজনৈতিক কারণ ও দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার প্রশ্ন আছে তারেক রহমানের। এমনটা জানিয়ে ফজলে এলাহি আকবর বলেন, তার নিরাপত্তায় সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্স আশা করছেন তারা। বর্তমান পরিস্থিতিতে ওনার জন্য বুলেট প্রুফ গাড়ি ইজ আ মাস্ট। তারেক রহমান কিন্তু এক ব্যক্তি নন, উনি এখন শুধু বিএনপির লোক না। ওনার কিছু যদি ঘটে যায় একটা দেশে এমন একটা পরিস্থিতি হবে যে যেই আমরা স্থিতিশীলতা এবং ভবিষ্যতে একটা ইলেকশন সবই কিন্তু বানচাল হবে। ওনাকে একদিকে জনগণের সাথে মিশতে হবে, সেই সুযোগ করতে হবে, আরেকদিকে ওনার নিরাপত্তাও দেখতে হবে। এবং এটা কিন্তু হাইলি প্রফেশনাল একটা ব্যাপার। সরকারের যে স্পেশাল সিকিউরিটি ফোর্স আছে, ভিভিআইপি প্রোটেকশন, তারা অথবা সেনাবাহিনী এই দায়িত্ব নিতে পারে। ইতিহাসে এরকম অনেক ঘটনা আছে, এরকম ক্রিটিক্যাল টাইমে কিন্তু টার্গেট হয়ে যেতে পারে। এদিকে আমাদের সর্বোচ্চ নজর রাখা আমাদের সকলেরই প্রয়োজন। দেশে ফেরার আগে চলতি মাসেই ওমরা পালনে সৌদি যাওয়ার কথা ছিল তারেক রহমানের, কিন্তু সার্বিক পরিস্থিতিতে এখনই নয় বরং নির্বাচনের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমরা করবেন বলেও জানান ফজলে এলাহি আকবর। সিচুয়েশনের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, দেশের যে অবস্থা চলছে, এই প্রতিটাতে ওয়ান ইজ রিলেটেড টু দি আদার। পরিবর্তন এখন শোনা যাচ্ছে যে উনি হয়তো বা
ইলেকশন করে পরে যাবেন, জনগণের ম্যান্ডেট নিয়ে আল্লাহর কাছে উনি ফরিয়াদ করবেন। গত মাসেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য দুটি বুলেট প্রুফ গাড়ি কিনতে বিএনপিকে অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্ত্রের লাইসেন্সও শিগগিরই হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর কিছু ধারার সংশোধনী নিয়ে ক্ষুব্ধ বেশ কয়েকটি দল। নেতাদের অভিযোগ, অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই জোটের প্রতীকে ভোট করার বিধান বাতিল করা হয়েছে। আর এ ধারা পুনর্বহাল করতে নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছে কিছু দল। এতে বিএনপির সমর্থন থাকলেও বিপরীত অবস্থানে জামায়াত, এনসিপি। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের দীর্ঘ সময় ধরেই জোটের প্রধান রাজনৈতিক দলের প্রতীকে শরিক দলের প্রার্থীদের ভোটে লড়ার রেওয়াজ রয়েছে। তবে সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন হওয়ায় এখন আর থাকছে না সে সুযোগ। ফলে নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে প্রার্থীদের, যা চলমান রাজনীতিতে যুক্ত করেছে নতুন বিতর্ক। উপদেষ্টা পরিষদে এ সংক্রান্ত সংশোধনী পাশ হওয়ার আগে আইন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক চিঠি দিয়ে আপত্তি জানিয়েছিল বিএনপি। তা আমলে না নিয়ে ৩রা নভেম্বর অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। তবে গেজেট প্রকাশের পরও থেমে নেই দলগুলো। দলীয় প্রতীকের পাশাপাশি আগের মতো জোটের প্রতীকে ভোট করার সুযোগ ফেরাতে ইসির দ্বারস্থ হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি 12 দলীয় জোট সহ কয়েকটি দল। এটা তো হঠাৎ করে দলগুলোর উপরে চাপিয়ে দেওয়াটা কিন্তু যৌক্তিক কোনো কথা না। আপনার দলগুলোর সঙ্গে তো আপনার তো আলোচনাই করেননি, বসবেন, কথা বলবেন, মতামত নেবেন। অতীতের একটা জায়গা থেকে হঠাৎ করে আপনি ডিপার্ট করছেন, ওনারা কাজটা ঠিক করেননি। আমাদের দলের অবস্থান তো হলো নিজস্ব প্রতীকে করা, কিন্তু একই সাথে আগামী নির্বাচনে আমরা বলেছি যে জনপ্রিয় অন্য কোনো প্রতীকে নির্বাচন করার বিধানটা আগের মতন থাকা দরকার। নির্বাচন কমিশন এটা অত্যন্ত স্বৈরতান্ত্রিক কায়দায় এই সিদ্ধান্তটা নিয়েছে। রাজনৈতিক দলগুলোর স্বাধীনতা থাকা উচিত যে তারা কোন প্রতীকে নির্বাচন করবে, জোটবদ্ধ প্রতীকে নির্বাচন করবে না নিজস্ব প্রতীকে নির্বাচন করবে। আপনারা আমাদের সাথে কোনো আলাপ আলোচনা না করার প্রেক্ষিতে সেটা রাজনৈতিক দলকে প্রতিপন্ন করা হয়েছে। আমরা দাবি করব নতুন যে অধ্যাদেশটা করেছে এটা বাতিল করার জন্য। একটা জোট কেন হয়? জোট হয় নির্বাচনে জেতার জন্য, কৌশলগত একটি বিষয়। তো সেক্ষেত্রে কেউ যদি মনে করে না জোটের প্রতীকে ইলেকশন করব, সেই অপশনটা রাখা দরকার ছিল। তো সরকার কোনো অপশন রাখে না। আমার কাছে মনে হয় কোনো দল মনে করে যে বিএনপির এই জাতীয় সরকারের যে উদ্যোগ, এই উদ্যোগকে কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। সেই জায়গা থেকে অনেকে চায়নি যে আসলে এইভাবে অপশনটা রাখা হোক। সমমনা দলগুলোর তৎপরতায় কি ফল আসতে পারে সেদিকে নজর রাখছে বিএনপি। আমরা হাল ছাড়ি নাই, এখন দেখি তারা কি করে। সবাইকে ইলেকশন কমিশনকে বলতে হবে যেটা এটা হয় না। আমরা যেটা চেয়েছিলাম সেটা তো বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু না। অতীতের নির্বাচনগুলো সবাই কিন্তু এই মার্কেটিং করেছে, এমনকি 18 সালের নির্বাচন জামাতও ধানের শীষ মার্কেটে নির্বাচন করেছে। তো সুতরাং এবার কিছু গোষ্ঠীকে পক্ষপাতিত্ব করার জন্যই এটা করা হয়েছে, তবে এটা ডেমোক্রেটিক প্রসেসে ঠিক না। তবে প্রতীক ইস্যুতে আরপিওতে নতুন করে ফের কোনো সংশোধনীর বিরোধিতা করছে জামায়াত। আমরা বলেছি যে সিদ্ধান্ত রদবদল না করা, কারণ সরকার যদি দলের চাপের মুখে যদি দলীয় ইন্টারেস্ট সার্ভ করার জন্য এত বড় একটা বিষয় সিদ্ধান্ত পরিবর্তন করে, তাহলে সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে, গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। আজকে যদি একটা দলের দাবির মুখে একটা সিদ্ধান্ত চেঞ্জ করে, তাহলে আরেকটা দল আরও 3টা নিয়ে যাবে। প্রতীক সংক্রান্ত বিধানে এনসিপির অবস্থানও জামায়াতের মতোই। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা 14 আসনে ভোটের মাঠে এবার আলোচনার কেন্দ্রবিন্দু গুম হওয়া 2 পরিবার। বিএনপির গুম হওয়া নেতা সুমনের বোন তুলির হাতে ধানের শীষ তুলে দিয়েছে বিএনপি। অন্যদিকে গুমের শিকার ব্যারিস্টার আরমান টিকিট পেয়েছেন জামায়াতের। তবে এই আসনের ভোটারদের চাওয়া উন্নয়ন, নিরাপত্তা আর কাজের রাজনীতি। ওমর ফারুকের তোলা ছবিতে তানভীর হাসান মেঘের রিপোর্টে বিস্তারিত। মিরপুর, গাবতলী থেকে সাভারের কাউন্দিয়া আর বনগাঁও পর্যন্ত বিস্তৃত রাজধানীর ঢাকা 14 আসন। ভোটের হাওয়ায় এই আসনে এখন আলোচনার কেন্দ্রে 2 প্রতিপক্ষ, বিএনপির তুলি এবং জামায়াতের আরমান। ভিন্ন ভিন্ন কৌশল নিয়ে নির্বাচনী এলাকায় মনোনয়ন পাওয়া প্রার্থীরা গণসংযোগে ঘাম ঝরাচ্ছেন। ভোটের মাঠে তরুণ 2 প্রার্থী প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে টানছেন।
নারী নেতৃত্বের নতুন মুখ বিএনপির সম্ভাব্য প্রার্থী সানজিদা ইসলাম তুলি গুম হওয়া ভাইয়ের সন্ধানে দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় প্রথমবার দলের মনোনয়ন পেলেন। অপরাজনীতি নয়, মানবিক ঢাকা 14 গড়ার প্রতিশ্রুতি তার। যেই অপরাজনীতি প্র্যাকটিস বাংলাদেশে ছিল, আপনারা সামনে হয়তো ভিন্ন রাজনীতির মুখ দেখতে যাচ্ছেন, যেখানে প্রতিহিংসার শিকার হতে হবে না কাউকে, এবং সেইখানে আমরা যেই হত্যাযজ্ঞ হতে দেখেছি শুধুমাত্র ক্ষমতায়নের জন্য, ক্ষমতায় থাকার জন্য, সেই রাজনীতি আমরা আর চাই না। জামায়াত সম্ভাব্য প্রার্থী আরমান প্রতিশ্রুতি দিলেন, শত্রুতা নয়, লক্ষ্য হবে মানুষের কল্যাণ। একটি নতুন ধারার রাজনীতির সৃষ্টি করবে ইনশাআল্লাহ। আমার বোনকে সাথে নিয়ে আমরা প্রমাণ করব যে রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা মানেই শত্রুতা নয়। অবশ্যই আমাদের মধ্যে রাজনৈতিক তীব্র প্রতিযোগিতা হবে, কিন্তু এই প্রতিযোগিতা হবে মানুষকে সেবা করার দিক দিয়ে। আমরা যে রাজনৈতিক অঙ্গনে সহিংসতা দেখি, ব্যক্তিগত আক্রমণ দেখি, শেমিং এবং ট্যাগিংয়ের রাজনীতি দেখি, আমার বোন সানজিদা ইসলাম তুলিকে সাথে নিয়ে আমরা প্রমাণ করব রাজনীতিতে এগুলোর দিন শেষ। এলাকার ভোটাররা বলছেন, শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, উন্নয়ন, নিরাপত্তা আর কাজের রাজনীতি চান তারা। আমাদের এই এলাকার যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো যে সমাধান করবে তাকেই আমরা ভোট দেব। যে আমাদের জন্য উন্নয়ন করবে, রাস্তাঘাটে কাজ করবে, আমরা যে যোগ্য মনে করবো তাকে আমরা ভোট দেব। তারা যে আমাদের আশাটা দেয়, ওইটা যাতে তারা পরবর্তীতে যখন ক্ষমতায় আসে ওইটা যাতে তারা পালন করতে পারে, এটাই আমাদের আশা থাকবে। ঢাকা 14 আসনের মিরপুরের এই বড়বাজার থেকে কাউন্দিয়া ইউনিয়নে যেতে হলে নৌকায় এখানকার হাজারো মানুষের ভরসা। স্থানীয়দের দাবি, একটি ব্রিজ হলে পাল্টে যাবে দুইয়ের যোগাযোগ ব্যবস্থা, কমবে ভোগান্তি। বিচ্ছিন্ন দ্বীপের মতো এই দুই ইউনিয়নের মানুষের চাওয়া তাই একটু আলাদা। নেতা কর্মীরা ব্রিজ হওয়ার আগেই মনে করেন এরা খায়। 50 বছর ধরে আমরা এই অবস্থায় দেখতেছি। মাল সামাল নিয়ে পারে না, তোমার বড় বড় গাড়ি ঢুকা পারতেছে না, মানুষজন পারতেছে না। 96 সাল থেকে 2025 সাল এই পর্যন্ত ব্রিজের আশ্বাস যায়, কিন্তু ব্রিজ পাই না। প্রথমবারের মতো ভোটের মাঠে দুই প্রার্থীর লড়াইয়ে ফলাফলই জানা যাবে কে হাসবেন শেষ হাসি। তবে ভোটারের প্রত্যাশা, ভরসার প্রতিদান পেতে এবার আর ঠকবেন না তারা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় গত 9 মাসে উদ্ধার হয়েছে 38টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, যার বেশিরভাগই বিদেশি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ঢোকার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে, নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে সীমান্তে টহল বাড়ানো হয়েছে। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। বাহার রায়হানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কুমিল্লার 104 কিলোমিটার সীমান্ত এলাকার অন্তর্ভুক্ত বুড়িচং, ব্রাহ্মণপাড়া, 14 গ্রাম, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা অবৈধ অস্ত্রের অনুপ্রবেশের হটস্পট হিসাবে বিবেচিত। স্থানীয়দের শঙ্কা, আসছে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অভিনব কায়দায় সীমান্ত পেরিয়ে দেশে ঢুকতে পারে আধুনিক আগ্নেয়াস্ত্র। এই অস্ত্র ঢুকলে নির্বাচনী সহিংসতা ও পেশিশক্তির প্রভাব আরও বাড়িয়ে তুলতে পারে। ভারত দিয়ে কিন্তু অহরহ অস্ত্র বিগত সময়ে ঢুকছে, এখন আবার ঢুকতেছে। এইভাবে অস্ত্র আসলে সুষ্ঠু নির্বাচন হবে না। এই অবাধ যে অস্ত্রের বিচরণ দেখছি, এটি খুবই আশঙ্কাজনক নির্বাচনের জন্য। এই প্রশাসন যদি সিরিয়াস হয় তাহলে এই অস্ত্রের অনুপ্রবেশ রোধ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। তবে নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে টহল বাড়িয়েছে বিজিবি। পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। নির্বাচন কেন্দ্রিক কিংবা দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য একটা মহল চাচ্ছে যে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হোক। সে বিষয়ে আমরা তৎপর রয়েছি। এখন পর্যন্ত বাইরে থেকে কোনো কিছু আসছে আমরা নিউজ এখন পাইনি, তবে আমরা তৎপর রয়েছি। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, গত 9 মাসে জেলায় উদ্ধার হয়েছে 38টি আগ্নেয়াস্ত্র, 113 রাউন্ড গুলি ও 20টি ম্যাগাজিন, যার বেশিরভাগই বিদেশি। সময় সংবাদ, কুমিল্লা। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আলোচিত টিটিপাড়া আন্ডারপাসের কাজ অবশেষে শতভাগ সম্পন্ন হয়েছে। এখন উদ্বোধনের অপেক্ষায়। নারায়ণগঞ্জ দক্ষিণের রেল নেটওয়ার্ক সহজ করা এবং রাজধানীর টিটিপাড়া এলাকার যানজট নিরসনে একই সঙ্গে রেল ও সড়ক পথ চালু রাখতে বিশেষভাবে তৈরি করা হয় এটি। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সবশেষ টিটিপাড়া আন্ডারপাস। এটির উপর দিয়ে ট্রেন চলাচল আর নিচ দিয়ে চলবে সব ধরনের যানবাহন। মাঝখানে 4 লেনে মোটর চালিত যানবাহন আর দুই পাশের 2 লেনে ধীরগতির যান চলাচল করবে, তবে 5 মিটারের বেশি উঁচু যান চলাচল করতে পারবে না। কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি থাকায় এই আন্ডারপাসের রেল লাইন লুপ লাইন হিসেবেও ব্যবহার হবে। আর সৌন্দর্য বর্ধনে পথ চলতে ঋতু বৈচিত্র্যের নান্দনিকতা উপভোগ করা যাবে। এটি খুলে দেওয়া হলে নারায়ণগঞ্জ ও পদ্মা সেতু রেল নেটওয়ার্ক নির্বিঘ্ন ছাড়াও টিটিপাড়া এলাকায় যান চলাচল স্বাভাবিক হবে। এতে খুশি স্থানীয়রা। হাই ভোল্টেজ কেবল গেছে নিচ দিয়ে, এমআরটি কেবল, গ্যাস লাইন এগুলা শিফট করার জন্য আমাদের মোটামুটি ভালো একটা চ্যালেঞ্জের মুখোমুখি হইতে হচ্ছে। বুয়েট থেকে টেস্ট হওয়ার কনফার্মেশন হওয়ার পরই ওই ম্যাটেরিয়াল আমরা ইউজ করছি। ট্রেন না যাওয়া পর্যন্ত যত বেতালাই থাক কেউ যেতে পারতো না। এটার কারণে খুব স্বাভাবিক গাড়ির গতিতে যাবে, ট্রেন গতিতে চলবে। এটা খুলে দিলে আমরা খুব সহজে মতিঝিল আমরা যেতে পারবো। জরুরি দরকারে যারা যাবে তারা এই পথ দিয়ে সুন্দরভাবে চলে যেতে পারবে। দেখতে সুন্দর এবং দুই পাশে মানুষ চলাচলের জায়গা রাখা আছে এবং দুই সাইডে রিক্সা চলাচলের জন্য আলাদাভাবে লেন করা হয়েছে। আন্ডারপাসটিতে সুশৃঙ্খল যান চলাচল ব্যবস্থা ছাড়াও পানি নিষ্কাশনের স্বয়ংক্রিয় ব্যবস্থা রয়েছে। 75 কিলোয়াট সম্পন্ন আলাদা 4টি পাম্প রয়েছে, যেগুলো স্বয়ংক্রিয়ভাবে লেভেল অনুসারে পাম্প হবে এবং পার্শ্ববর্তী আমাদের সিটি কর্পোরেশন একটি ক্যানেলে এই পানিগুলোকে পৌঁছায় দেবে। সবকিছু চ্যালেঞ্জ কাটিয়ে আমরা বর্তমানে সম্ভাবনার দ্বারে আমরা এসে পৌঁছেছি এবং আশা করি জনগণ এই সমস্ত ভোগান্তি থেকে বেরিয়ে এসে তারা এইটা যে সুফল সেটা পাওয়া শুরু করে। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের আওতায় রাজধানীর কমলাপুর থেকে যশোরের রূপদিয়া পর্যন্ত 172 কিলোমিটারে 128টি আন্ডারপাস রয়েছে। 34,000 কোটি টাকার এই প্রকল্পের অগ্রগতি 99.5% বেশি। 6 লেন বিশিষ্ট দেশের প্রথম এই রেলওয়ে আন্ডারপাসের উপর দিয়ে 6টি রেল লাইন রয়েছে। 338 মিটার দৈর্ঘ্য এবং 31 মিটার প্রস্থের এই আন্ডারপাস এই এলাকার যানজট নিরসনে বড় ভূমিকা রাখবে। রাজধানীর কমলাপুরের টিটিপাড়া এলাকা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। চাহিদার বিপরীতে উদ্বৃত্ত উৎপাদন, রয়েছে স্বাভাবিক সরবরাহ, তবুও সংকটের অজুহাতে অস্থির পেঁয়াজের বাজার। চলতি মাসে 7 দিনে কেজিতে 40 টাকা বাড়িয়ে বাজার থেকে অসাধু ব্যবসায়ীরা হাতিয়ে নিয়েছে 173 কোটি টাকারও বেশি। এদিকে দামের চাপে অসহায় ভোক্তা। আবাদ ও ফলন বাড়ায় অভ্যন্তরীণ উৎপাদনেই চাহিদা পূরণ সম্ভব, তাই কৃত্রিম সংকটে চাপের মুখে আমদানির অনুমতি না দেওয়ার পরামর্শ কৃষিবিদদের। ফরহাদুর রহমানের রিপোর্ট। আগস্ট ও সেপ্টেম্বর 2 মাস খুচরা বাজারে মান ও জাত ভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ছিল 80 থেকে 85 টাকা। পুরো অক্টোবর জুড়ে ছিল 80 টাকা। হঠাৎ করে 1 নভেম্বর এক লাফে 25 টাকা বেড়ে 105 টাকায় পৌঁছে যায়। এরপর 4 নভেম্বর 110 ও 5 নভেম্বর তা থেকে 120 টাকায়, অর্থাৎ 5 দিনে কেজিতে বাড়ে 40 টাকা। কিন্তু কারণ কি? 3 জেলাতে আপনার ফুল না 3 থানায়, কারণ এই পিসটা মনে করেন 64টি জেলা নিয়ন্ত্রণ করা লাগতেছে। এর কারণে মনে করেন যে এখন আমদানিও কম, এই জন্য দামটা একটু বেড়ে গেছে। পুরোটাই আমাদের দেশি মালে চলছে। এখন দেশি মালও একটু শর্ট হয়ে গেছে, কারণ এখন হাটে বাজারে মালটা কম উঠতেছে। ব্যবসায়ীরা এমন দাবি করলেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে গত অর্থ বছরে বেড়েছে পেঁয়াজের চাষ ও উৎপাদন। এখনও চাহিদার বিপরীতে রয়েছে যথেষ্ট মজুদ। 4 নভেম্বর আমরা যে তথ্য জেলা থেকে, সেখানে আমরা 3,67,300 মেট্রিক টন আমাদের এখনও মজুদ আছে কৃষক পর্যায়ে। গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদকে আমরা সম্প্রসারণের চেষ্টা করেছি, সেটা আমরা ইতিমধ্যে বাজারে আসা শুরু করেছে। আমরা সেখান থেকে 87,000 মেট্রিক টন পাবো। আরেকটা আমাদের আছে মুড়ি কাটা পেঁয়াজ, আপনার ছোট পেঁয়াজ লাগা যেটা বড়, সেটা অলরেডি আবাদ শুরু হয়েছে। আরও 2,42,000 মেট্রিক টন পেঁয়াজ পাবো। উৎপাদন ও সরবরাহ নিয়ে কৃষি সম্প্রসারণের দাবির মিল পাওয়া যায় বাজার বিশ্লেষণেও। কেননা গেল অক্টোবরেও সর্বোচ্চ দাম ছিল 80 টাকা, অথচ এর আগে 2023 ও 2024 সালে জুন মাসে 1 কেজি পেঁয়াজের দাম ছাড়ায় 85 টাকা, যা বেড়ে অক্টোবরে পৌঁছায় 115 টাকায়। ফলে এবার নভেম্বরের এই আকস্মিক দামের পেছনে কারসাজি দেখছেন ভোক্তারা। বাড়লে হয়তো 20 টাকা, 10 টাকা বা 5 টাকা এরকম করে বাড়তে পারে। সাধারণ মানুষের জন্য এটা বিরাট একটা ভোগান্তি, কারণ 40 টাকা পেঁয়াজের কেজিতে বেড়ে গেছে। হয়তো বা মনে হচ্ছে যে সিন্ডিকেট ঢুকে গেছে আবার আগের মতো। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে দেশের দৈনিক পেঁয়াজের চাহিদা 7,715 মেট্রিক টন। সে হিসেবে নভেম্বরের 7 দিনে কেজিতে 40 টাকা পর্যন্ত বাড়তি ধরলেও বাজার থেকে অসাধু ব্যবসায়ীরা তুলে নিয়েছেন 173 কোটি টাকারও বেশি।
কৃষিবিদরা বলছেন মৌসুমের শেষ দিকে সরবরাহ কমা স্বাভাবিক হলেও অভ্যন্তরীণ উৎপাদনের চাহিদা পূরণ সম্ভব। এখানে হয়তো এটা 80 টাকার মধ্যে 100 টাকা ঠিক ছিল, 120 টাকা না। অনেকগুলো কোম্পানি চাইছে আমরা আমদানি করি বিদেশ থেকে, এটা করতে দেওয়া উচিত না, কারণ এইটুকু হিট, এইটুকু স্ট্রেস তাকে সহ্য করতে হবে। হঠাৎ দাম বেড়ে গেছে, 3 কেজির জায়গায় 2.5 কেজি কিনলাম, এইটুকু করতে হবে। কিন্তু এখন যদি আমদানি করা শুরু করি তাহলে কিন্তু আরেকটা মেসাকার হবে, তাহলে সামনে গিয়ে দাম আবার বেড়ে যাবে। 2024-25 অর্থ বছরে সারা দেশে 2,93,431 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। উৎপাদন 44.5 লাখ মেট্রিক টন। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পর্যটক খরায় ফাঁকা সেন্ট মার্টিন। কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে 2টি জাহাজ চলাচলের অনুমতি প্রশাসন দিলেও গত 1 সপ্তাহেও যায়নি কোনো জাহাজ। জমছে না ব্যবসা বাণিজ্য, খাঁ খাঁ করছে জেটি ঘাট। এতে সংকট বেড়েছে দ্বীপে। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিষাদে ভরা পুরো সেন্ট মার্টিন দ্বীপ। নেই কোনো ভিড়, ফাঁকা হোটেল, রেস্টুরেন্ট আর জনশূন্য সৈকত। যেটিতেও নেই জাহাজের হুইসেল। সবখানে একরাশ শুনশান নীরবতা। দ্বীপবাসীর অভিযোগ, আগে অক্টোবর থেকে পর্যটক আসা শুরু হলেও গত বছর থেকে পরিবেশ রক্ষার নামে নানা বিধিনিষেধে থমকে গেছে পর্যটন। এবারও নভেম্বরের শুরুতে ভ্রমণ উন্মুক্ত হলেও জাহাজ চলাচল না করায় দেখা নেই পর্যটকের। আগে 4 মাসের ব্যবসা করে সারা বছর সংসার চললেও এখন মাত্র 2 মাসের আয়ে টিকে থাকতে হচ্ছে। অভাব অনটনে অনেকেই জীবিকার খোঁজে দ্বীপ ছাড়তে বাধ্য হচ্ছেন। 50 দিনে আমাদের ব্যবসা হয়েছিল কিছুটা, 2 মাস পর্যন্ত চলতে পারছিলাম টানা এক্সট্রা করে। মাস পর থেকে আমরা কোভিড দুর্ভিক্ষের মধ্যে চলতেছে। 2টা দোকানের মধ্যে 12 বন্ধ দিতে পারতেছি না। আমরা এমন লসে আছি বলার মতো না। একবেলা খাইতে পারলে একবেলা খাইতে পারতেছি না। 500 টাকা চাষের বিল, 200 টাকা তুলতে আমার কষ্ট হয়ে কষ্টের মধ্যে আছে সারাদিন। 7 ঘন্টা 8 ঘন্টা জার্নি করে এখানে এসে আবার 7 ঘন্টা 8 ঘন্টা জার্নি করে যাব। 2 ঘন্টার জন্য এখানে বা 1 ঘন্টার জন্য কেউ আসবে না। এই মাসে পর্যটক আসার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো পর্যটক এসে নাই বলতেই চলে। সেন্ট মার্টিনে হোটেল, মোটেল ও রেস্টুরেন্ট মিলে 2 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও পর্যটক না থাকায় পড়েছে চরম মন্দায় স্থানীয় জনপ্রতিনিধিদের সংখ্যা। দ্বীপের 80% মানুষ পর্যটনের উপর নির্ভরশীল। মাত্র 2 মাসের আয় দিয়ে সারা বছর টিকে থাকা অসম্ভব, যা শীঘ্রই জীবিকা ও খাদ্য সংকটে রূপ নিতে পারে। সিজনে ভাড়া দিই, বাকি টাইমগুলো তো অফ রাখি। সেই হোটেল রিসোর্ট আমরা এখনো সেভাবে পড়ে আছে, আমরা কিছুই কাজকর্ম হাত দিতে পারছি না। এজন্য আমরা অনিশ্চয়তার মধ্যে আছি। উৎকণ্ঠা এবং অর্থনৈতিক আয়ের পথ যেটা, সেটা বন্ধ হয়ে থাকার ফলে মানুষ অর্ধাহারে অনাহারে জীবনযাপন কাটাবে। সেন্ট মার্টিনের মানুষ উঠুনিয়া টেকনাফ চলে আইছে। সেন্ট মার্টিনবাসী যদি এরকম থাকলে অনাহারে মরবে। 8 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে প্রায় 10,000 মানুষের বসবাস। নিরিবিলি প্রকৃতির এই দ্বীপ এখন নীরবতা আর উদ্বেগে ঘেরা। পর্যটনের এই স্থবিরতা কতদিন চলবে সেটি এখন সেন্ট মার্টিনবাসীর বড় প্রশ্ন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আন্তর্জাতিক রূপ পাওয়ার 25 বছর পেরিয়ে গেলেও মাস্টার প্ল্যানে আটকে আছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর সম্প্রসারণের পাশাপাশি আধুনিকায়নের কাজ। এমনকি যাত্রী ধারণ সক্ষমতাও পেরিয়ে গেছে 2020 সালে। অথচ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিকল্প হিসেবে গড়ে ওঠার সুযোগ থাকলেও নানামুখী জটিলতায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর তা হয়ে উঠতে পারছে না। সাখর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শুধুমাত্র শীতের কুয়াশা কিংবা দুর্ঘটনায় বিমান উঠানামা বন্ধ থাকলেই ঢাকার শাহজালাল বিমানবন্দরের বিকল্প হয়ে উঠে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। মাত্র 1 ঘন্টার মধ্যে 10টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান নামিয়ে তার প্রমাণও দিয়েছে সাম্প্রতিক সময়ে ঢাকা বিমানবন্দরের ভয়াবহ আগুনের ঘটনায়। আর স্বাভাবিক সময়ে অনেকটা স্থানীয় বিমানবন্দরের মতোই অবহেলিত শাহ আমানত। অথচ শাহ আমানত বিমানবন্দর সম্প্রসারণ এবং আধুনিকায়ন প্রকল্প এখনো মাস্টার প্ল্যানে আটকে আছে। এই ধরনের মোকাবেলা যদি ভবিষ্যতে আল্লাহ না করে হয়ে থাকে তাহলে আমরা আরো বড় পরিসরে আমাদের বিমান, আমাদের চট্টগ্রাম বিমানবন্দরে আমরা আমাদের অ্যাকোমোডেট করতে পারবো। উইন্টার যে আমাদের শিডিউল ঘোষণা হয়ে যায়, শিডিউল ঘোষণায় আমরা ঢাকার একটা অল্টারনেট এয়ারপোর্ট হিসেবে
আমরা 4 দিন 24 ঘন্টা আমরা আমাদের ওয়াচ মেইনটেইন করব, আর বাকি 3 দিন ওসমানী ইন্টারন্যাশনাল বিমানবন্দর এটা মেইনটেইন করবে। স্বাধীনতার পর অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে ব্যবহৃত চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর জাপানের আর্থিক সহায়তায় সংস্কারের মাধ্যমে আন্তর্জাতিক রূপ পায়। অবশ্য এই মেয়াদকাল ছিল 2020 সাল পর্যন্ত, যা 5 বছর আগে পেরিয়ে গেছে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে সক্ষমতা 65 পিসিএন থেকে বাড়িয়ে করা হয়েছে 92 পিসিএন। এখন 777 থেকে শুরু করে যে কোনো সাইজের বিমান অনায়াসে নামতে পারবে এই রানওয়েতে। বাড়ানো হয়েছে অ্যাপ্রন পার্কিং সক্ষমতাও। তবে শাহজালাল বিমানবন্দরের বিকল্প হিসাবে এই বিমানবন্দরকে গড়ে তুলতে গেলে প্রয়োজন মাস্টার প্ল্যানের যথাযথ বাস্তবায়ন। মূলত 3 ধাপে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের আধুনিকায়নের মাস্টার প্ল্যান নিয়েছে সরকার। এর অংশ হিসেবে প্রথম পর্যায়ে 2035 সালে যাত্রী ধারণ ক্ষমতা থাকছে 50 লাখ, দ্বিতীয় পর্যায়ে 2050 সালে 70 লাখ এবং সবশেষ 2070 সালে 1 কোটি। এর মধ্যে রানওয়ে এবং টার্মিনাল সম্প্রসারণও পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে আলাদা কার্গো পয়েন্টও থাকবে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের স্বার্থে। 55% কমপ্লিশনের পথে। তো এই মাস্টার প্ল্যানের মধ্যে আমার যত ধরনের আধুনিক যাত্রী সেবার যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো দেওয়ার সেইগুলো, প্লাস হচ্ছে আমার ফায়ার ক্যাপাসিটি বাড়ানো, ফায়ার ক্যাটাগরি ডেভেলপ করা, পাশাপাশি হচ্ছে আমার রানওয়ের ক্যাপাসিটি বাড়ানো, আমার সিকিউরিটি ক্যাপাসিটি বাড়ানো, সব কিছু ইনক্লুড করা আছে। চলতি বছরের জুন পর্যন্ত 4610টি আন্তর্জাতিক ফ্লাইটে 3,92,000 এবং 6,690টি অভ্যন্তরীণ ফ্লাইটে 3,23,000 যাত্রী পরিবহন করে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। এর বাইরে 2024 সালে 16,41,000 এবং 2023 সালে 16,27,000 যাত্রী পরিবহন করা হয়েছে। তবে দেশের ব্যবসা বাণিজ্যের পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের আধুনিকায়নের কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ী নেতারা। এয়ারপোর্ট, পোর্ট, দিস আর বেসিক ইনফ্রাস্ট্রাকচার, এগুলোর সাথে আপনার টোটাল ইকোনমি ইজ রিলেটেড। বিমানবন্দর দিয়ে হলে ওখানে আপনি ইন্ডাস্ট্রি বলেন, ট্যুরিজম, এনি কাইন্ড অফ সবখানে ফুটপ্রিন্ট বাড়ে। ফুটপ্রিন্ট বাড়লে এনি কাইন্ড অফ বিজনেসেস বলেন, আপনি ওটা ট্যুরিজম বলেন অথবা সার্ভিস ইন্ডাস্ট্রি, দ্যাট উইল ইনক্রিজ। দিনে গড়ে 17টি আন্তর্জাতিক এবং 36টি অভ্যন্তরীণ সহ 53টি ফ্লাইট পরিচালনা করছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। মধ্যপ্রাচ্যের জেদ্দা, মদিনা, আবুধাবি, দুবাই, শারজা এবং মাস্কেটে সরাসরি ফ্লাইট রয়েছে। আর বছরে রাজস্ব আদায় হচ্ছে 250 কোটি টাকার বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পঞ্জিকার পাতার সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে প্রকৃতি। শরতের শুভ্রতা আর হেমন্তের বিদায়ে বার্তা নিয়ে প্রকৃতিতে এখন শীতের আগমনের আভাস। ভোরবেলা ও সন্ধ্যায় হালকা হিমেল হাওয়ায় মৃদু শীতের আমেজ স্পষ্ট। গ্রামাঞ্চলের বাড়িতে বাড়িতে চলছে শীতের প্রস্তুতি। খেজুরের রস, পিঠেপুলি আর অগ্রহায়ণের শুরুতে কৃষকের উঠানে নতুন ধান, সেই প্রস্তুতিও চলছে পুরোদমে। শাহিন ও শাহিনের তোলা ছবিতে রৌনক নিয়ন্তার প্রতিবেদন। ভোর হতেই নিস্তব্ধতা ভেঙে মসজিদের মিনার থেকে ভেসে আসে মুয়াজ্জিনের দরাজ গলা। পবিত্র ধ্বনি বাতাসে মিশে ছড়িয়ে পড়ে মাইলের পর মাইল। এটা শুধু ধর্মীয় আহ্বানই নয়, গ্রাম বাংলার মানুষের কাছে নতুন দিনের সূচনা বার্তা। আজানের সুর আর পাখির কলতানে ঘুম ভাঙে ছোট ছোট ছেলে মেয়েদের। কুয়াশা ভেজা ভোরের শান্ত পরিবেশে তাদের ছোট ছোট পায়ের সুর তোলে এক মিষ্টি শব্দ। শরতের নীল আকাশ সাদা মেঘের ভেলায় ভাসতে ভাসতে কখন যে মিলিয়ে গেছে তা হয়তো টেরই পাননি অনেকে। হেমন্তের ফসলের মাঠে এখন কৃষকের মুখে তৃপ্তির হাসি। আমাদের নতুন ধান আসতেছে, এই ধানের মধ্যে আমরা মুড়ি তৈরি করব, পিঠা তৈরি করব। যে অগ্রহায়ণ আসতেছে, নতুন ধানের নবান্ন আমাদেরকে বিমোহিত করে। ঘাসের ডগায় মুক্তোর দানার মতো শিশির বিন্দু আর শিউলি ফুলের মিষ্টি সৌরভ জানান দেয় শুরু হয়েছে ঋতুচক্রের পালাবদল। হেমন্তের স্নিগ্ধ হাওয়া আর হিম হিম ভাব এ যেন শীতের আগাম বার্তা। যখন ছোট ছিলাম তখন শীত আসছিল বেশি, গরম থাকতো 2 মাস 3 মাস, এখন গরম 6 মাস। শীতকালীন সময় আগে ভালো খেজুরের রস দিত,
মামার বাড়ি যাইতাম, পিঠা খাইতাম। কুয়াশাচ্ছন্ন শীতের সকালে যখন প্রকৃতি থাকে আলস্যে, হাতে এক কাপ গরম চা যেন এক টুকরো উষ্ণতার পরশ। দিন হয়ে আসছে ছোট, রাত হচ্ছে বড়, বইতে শুরু করেছে উত্তরের হিমেল হাওয়া। প্রকৃতির এই নীরব ভাষা কানে কানে যেন বলে যায় ভালোবাসার গল্প। কবির উপমায় এই সময়টা যেন প্রতিটি পলক গুনে গুনে চলা, প্রিয়জনের আসার পথের নীরব অপেক্ষা। হেমন্তের আলপনা পেরিয়ে শীতের আগমনের এই সময়টা প্রকৃতি সাজে নতুন সাজে। নতুন ধান আর খেজুর রসের মিষ্টি গন্ধ, অঘ্রাণের নদী, রাতের লক্ষ্মী প্যাঁচা আর ছাতিম ফুলের ঘ্রাণে মোহিত থাকে প্রকৃতি। খেজুরের রসে নবান্ন উৎসবের আমেজ, ঘরে ঘরে চলছে পিঠাপুলি তৈরির আয়োজন। প্রতিবারই বাড়িতে পিঠা বানাই, পিঠার একটা উৎসব শীতাইলে। খেজুরের রস দিয়ে রসের পিঠা বানাই, পুলি পিঠা বানাই, চিত্তই বাপা পিঠা এটি তো আছেই। শীতের আগমনী বার্তায় খোলে আয়ের নতুন পথ। একদিকে মেঠো পথে বেড়ে ওঠা খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি। সামনা গাছ তো আগের মতো রস মনে করেন এখন গাছে হয় না, এই জন্য গুড় প্রোডাকশন একটু কম। অন্যদিকে শীতের রোদে ঝলমল করে মন জুড়ানো টাটকা সবজির হাসি, চোখে ভাসে সমৃদ্ধির সোনালী স্বপ্ন। আর এসব সবজি শীতের সকালের খাবারে যোগায় এক অন্য মাত্রা। বছরের এই সময়টাতে দিনের বেলায় মাঝারি গরম থাকলেও বাতাসে রয়েছে মৃদু শীতল আমেজ। আর ভোরবেলার কুয়াশা, ফসলের ডগায় শিশির, সবজির ঘ্রাণ আর সবুজ ধান ক্ষেত, সব মিলিয়ে হেমন্তের ছোঁয়ায় প্রকৃতি হয়ে উঠেছে রঙিন। তাই তো বেলা শেষে প্রকৃতি জানান দিচ্ছে আসছে আপামরের প্রিয় ঋতু শীত। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, গাজীপুর। অসময়ে মেঘনা নদীর ভাঙন আতঙ্কে লক্ষ্মীপুরের রামগতির বয়ারচরের বাসিন্দারা। সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে অর্ধশতাধিক পরিবার আতঙ্কে দিন পার করছেন 500 পরিবার। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন ঠেকাতে 10 কিলোমিটার এলাকায় সবুজ পাতা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। লক্ষ্মীপুর থেকে মাঝারুল আনোয়ার টিপুর রিপোর্ট। 2 দশক আগে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের বয়ারচরে মেঘনা নদীর ভাঙন ঠেকাতে 10 কিলোমিটার এলাকা জুড়ে নির্মাণ করা হয় বেড়িবাঁধ। কিন্তু সময়ের সঙ্গে ভাঙনের মুখে সেই বাঁধের প্রায় 5 কিলোমিটার এলাকা। বেড়িবাঁধ অরক্ষিত থাকায় মেঘনার জোয়ারের পানি ঢুকে পড়ছে লোকালয়ে। গত কয়েক বছর মেঘনার অব্যাহত ভাঙনের কবলে এরই মধ্যে চরগাজী ইউনিয়নের প্রায় 9 কিলোমিটার এলাকা নদীগর্ভে তলিয়ে গেছে। বসত ভিটে হারিয়ে সর্বশান্ত হয়েছেন কয়েক হাজার মানুষ। এদিকে অসময়ে মেঘনার ভাঙনে এখন আতঙ্কে অনেকেই সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি। গত 2-3 মাস আগে এই যে বেড়িবাঁধটা ছিঁড়ে আমার প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার মাছ চলে গেছে। মুরগা, হাঁস, গরু, গোতান নিয়ে আমরা অনেক কষ্ট। টেকসই একটা বেড়িবাঁধ হয়, এটাই আমাদের মূল দাবি। স্থানীয়রা জানান সম্প্রতি বর্ষায় রামগতি ব্রিজঘাট থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত বেড়িবাঁধের একাধিক অংশ ভেঙে গেছে। অসময়ে আবার নতুন করে মেঘনার ভাঙনের কবলে পড়ে বয়ারচরের আশপাশের এলাকা। এতে 5 শতাধিক পরিবার ভাঙন আতঙ্কে রাত কাটাচ্ছেন। বয়ারচরকে রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধনও করেছেন তারা। এখান থেকে নদী 6 কিলো দূরে ছিল, ভাঙতে ভাঙতে এই পর্যন্ত দাঁড়াচ্ছে। যেটুকু আছে এখানে যদি বাঁধ না হয় তাহলে আমরা অসরে হারিয়ে যাব। তীর রক্ষা বাদ করে এই বয়ারচরের মানুষগুলাকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে এই বয়ারচরের মানুষগুলা অন্তত নিরাপদে থাকতে পারবে। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। বরাদ্দ পেলে টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এডিবিতে আপনার সবুজ পাতাভুক্ত প্রকল্প আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে সেটা আমরা সেটা দাখিল করেছি। ইতিমধ্যে সেটা মন্ত্রণালয়ে গেছে এবং সরকার এই বিষয়ে যথেষ্ট সদয় আছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মেঘনার ভাঙনের মুখে বয়ারচর এলাকা প্রতি বছর গড়ে 300 মিটার নদীগর্ভে বিলীন হচ্ছে। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। বর্ষা শেষে পুরোদমে চলছে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে সম্প্রসারণের কাজ। এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার অংশে সরাইল কোট্টাপাড়া থেকে বিজয়নগর উপজেলার 7 বর্গ পর্যন্ত 22 কিলোমিটার অংশে সেতু কালভার্টের কাজ শেষ হয়েছে। বর্তমানে শাহবাজপুর, রামপুর ও চান্দুরা অংশে চলছে মাটি ভরাটের কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন আন্তর্জাতিক মানের এই সড়কটি নির্মাণ হলে রাজধানীর সঙ্গে সিলেটের যাতায়াতের ক্ষেত্রে সময় কমে আসবে, থাকবে না ভোগান্তি। হৃদয় পালের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট।
জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকে অনুমোদনের পর গত 2023 সালের মে মাসে শুরু হয় ঢাকা থেকে সিলেট পর্যন্ত 210 কিলোমিটার মহাসড়কটির 2 লেন থেকে 6 লেনের উন্নীতকরণের কাজ। মহাসড়কটি রাজধানী থেকে নারায়ণগঞ্জের কাশপুর হয়ে নরসিংদী, কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার হয়ে সিলেটের তামাবিল গিয়ে শেষ হবে। ইতিমধ্যে মহাসড়কটির ব্রাহ্মণবাড়িয়া অংশে অধিগ্রহণকৃত জমি বালু দিয়ে ভরাট করা হচ্ছে। নদী, নালা ও খালের উপর সেতু কালভার্টের দৃশ্যমান অংশ ফুটে উঠেছে। পরিবহন চালকরা জানান, সম্প্রসারিত 6 লেন মহাসড়কটি চালু হলে যাতায়াতের ক্ষেত্রে সময় কমে আসবে, দীর্ঘদিনের যানজটের ভোগান্তি থেকে মুক্তি মিলবে, কমবে দুর্ঘটনার সংখ্যাও। যানজট দুর্ঘটনা থেকে আমরা অনেক সেফ পাবো, দুর্ঘটনা কম হবে, গাড়িগুলি যানজট কম থাকবে। ল্যান্ড ভাগ করলে সুবিধা হবে, আপনার কোনো অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনা থাকবে কম, গাড়ির দুর্ঘটনা কম হইব, আর আমরা গাড়ি ঘোড়া চালাইতো একটু আরামে চালাইতে পারবো, যানজট থাকতো না। বর্তমানে সরেল কুট্টাপাড়া থেকে 22 কিলোমিটার মহাসড়কের নির্মাণ কাজ করছে মীর আক্তার হোসেন লিমিটেড, জেবি ও পিডিএল নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ইতিমধ্যে প্রকল্পের 20 ভাগ কাজ শেষ হয়েছে। ব্রিজ কালভার্টের কাজগুলো এগুলো চলমান রয়েছে এবং শেষ পর্যায়ে রয়েছে। এই ভূমি অধিগ্রহণ শেষ হলে আশা করা যাচ্ছে আমাদের 2028 সালের ভিতরে কাজগুলো শেষ হয়ে যাবে। ল্যান্ড একুইশনের একটু সমস্যা থাকার কারণে কাজের গতিটা পুরোপুরি আমরা আনতে পারছি না। যদি আমরা ভূমি অধিগ্রহণের কাজ যথাসময়ে শেষ হয় তাহলে কাজের গতি আরও ত্বরান্বিত হবে। ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে ব্রাহ্মণবাড়িয়া অংশে 22 কিলোমিটার সড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 1143 কোটি টাকা। আগামী 2028 সালে জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। নির্মাণাধীন ঢাকা সিলেট মহাসড়কের 6 লেন প্রকল্পের কাজ শেষ হলে রাজধানী ঢাকার সাথে সিলেটে যাতায়াতের ক্ষেত্রে সময় যেমন কমে আসবে, তেমনিভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আসবে নতুন গতি, এমনটি মনে করছে প্রকল্প সংশ্লিষ্টরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। 3 দশক ধরে স্থানীয়দের গলার কাঁটা খাগড়াছড়ি দীঘিনালা সড়ক। ঝুঁকিপূর্ণ বাঁকের কারণে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, সাজেকে পর্যটকদের জন্য ভোগান্তির কারণ। অবশেষে সড়কটির সংস্কার কাজ শুরু হয়েছে। 6 মাসের মধ্যে 18 কিলোমিটার সড়কটির প্রশস্তকরণ কাজ শেষ হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। জিতেন বড়ুয়া পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। উঁচু নিচু আঁকা বাঁকা খাগড়াছড়ির দীঘিনালা সড়কটিতে বাস, ট্রাক সবই চলে। দীঘিনালা, বাঘাইছড়ি ও লংগদু উপজেলার মানুষের যাতায়াতের এই সড়কে প্রায় ঘটে ছোট বড় দুর্ঘটনা। সাজেকগামী পর্যটকবাহী যানবাহনের চাপে দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। এবার এলাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া খাগড়াছড়ির দীঘিনালা সড়কটির সংস্কার কাজ হাতে নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। 35 কোটি টাকা ব্যয়ে 18 কিলোমিটার সড়কটি 6 ফুট প্রশস্ত করা হচ্ছে। এখন আশা করি ইনশাআল্লাহ আগের মতো হবে না। আগে তো রাস্তা সরু ছিল, এই কারণে দুর্ঘটনা একটু বেশি হইতো। আগে সিঙ্গেল রোড ছিল, ডবল হইতেছে, অনসলা সিটে তো ভালো হইতেছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় সমস্ত পরিবহন চলাচল করত, যার ফলে অনেক দুর্ভোগ এবং অনেক দুর্ঘটনা ঘটতো প্রতিনিয়তই। 12 ফুটের জায়গায় 18 ফুট গাড়ি যাওয়া আসা করতে তেমন বেশি সমস্যা হবে না। আগে তো 12 ফুটের কারণে অনেক সমস্যা, অ্যাক্সিডেন্ট বেশি হইতো। আগামী 6 মাসের মধ্যে সড়কটির প্রশস্তকরণের কাজ শেষ হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এই রোডটি যখন প্রশস্তকরণের কাজ শেষ হবে, এর সুফল সারা দেশের মানুষজন এমনকি অত এলাকার মানুষজন অবশ্যই সে সুবিধা ভোগ করতে পারবে। 1980 সালে নির্মিত খাগড়াছড়ি দীঘিনালা সড়কটিতে বাঁক রয়েছে 52টি। সরু এই সড়কটির 2 পাশে 3 ফুট করে 6 ফুট প্রশস্ত করা হচ্ছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। নোয়াখালীর চৌমোহনী বাজারে অসহনীয় যানজটে নাকাল এলাকাবাসী। প্রধান সড়কে যত্রতত্র যাত্রী ওঠানামা, মালামাল লোড আনলোড, হকার ও অবৈধ অটোরিকশা, সিএনজি স্ট্যান্ড গড়ে ওঠার কারণে দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে। পৌর প্রশাসকের দাবি, যানজট নিরসনে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। সাইফুল্লাহ কামরুলের তথ্য, ছবিতে রিপোর্ট। সড়কে গাড়ির দীর্ঘ সারি, রাস্তার দুপাশে অবৈধ হকারের দখলে হারিয়ে গেছে ফুটপাত, তার সঙ্গে যুক্ত হয়েছে অটোরিকশা, সিএনজির যত্রতত্র পার্কিং। এই চিত্র নোয়াখালীর চৌমুহনী বাজার সড়ক। দেশের দক্ষিণাঞ্চলের বৃহৎ বাণিজ্য কেন্দ্র চৌমুহনী বাজার। একসময় দেশীয় ও মারোয়ারিদের ব্যবসা বাণিজ্য ছিল বাজারে, তবে যানজটের কারণে সেই বাজার এখন অস্তিত্ব সংকটে। স্থানীয়রা জানান, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের উপর চৌমুহনী সড়ক দিয়ে চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর সহ 11টি রুটে যানবাহন চলাচল করে। এছাড়া নোয়াখালীর অভ্যন্তরীণ রুটে প্রতিদিন যাতায়াত করে 2 লাখ যাত্রী। তবে সকাল থেকে রাত 8টা পর্যন্ত চৌমুহনীতে যানজট লেগেই থাকে। এখানে
স্টেশন না থাকার কারণে যে কোনো জায়গাতে গাড়ি টাড়ি থামে, সিএনজি এগুলো খারাপ থাকে, গাড়িতে নামি তাড়াতাড়ি হাঁটিয়ে যাওয়া যায় না। ফুটপাত দখল, রাস্তা জুড়ে অবৈধ পার্কিং এর কারণে 5 মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে 1 ঘন্টা। এতে অপচয় হচ্ছে কর্মঘণ্টা। যানজটের কারণে আমরা আমাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রশাসন উদ্যোগ নেয় তাহলে আমার মনে হয় যে এই যানজট সমন্বিত থাকবে না। অবৈধ হকার উচ্ছেদ ও নিয়ন্ত্রণহীন রাস্তার উপর ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। যেখানে যেখানে যানজট সৃষ্টি করে যে সকল গাড়ি থাকবে এই গাড়িগুলোকে আমরা এখানে ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে আসবো। 2 জন করে যদি ট্রাফিক পুলিশকে দাঁড় করিয়ে দেওয়া যায় তাহলে আমার মনে হয় যে অনেকাংশে কিন্তু আমাদের যানজটটা কমে যাবে। 2009 সালে চৌমুহনী সড়কের যানজট নিরসনে 70 ফুট প্রস্থের 4 কিলোমিটার দীর্ঘ 4 লেন সড়ক নির্মাণ করা হয়। ব্যয় হয় 25,37,75,000 টাকা। সময় সংবাদ, নোয়াখালী। চিকিৎসক সংকটে ভুগছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মাত্র 3 জন চিকিৎসক দিয়ে চলছে পুরো হাসপাতালটি, অথচ 31 থেকে 50 শয্যায় উন্নীত হয়েছে অনেক আগেই। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও রোগীরা কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। তবে জনবল সংকট দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। 31 থেকে 50 শয্যায় উন্নীত হওয়ায় তৈরি হয় 3 তলা ভবন। এতে রয়েছে সব ধরনের চিকিৎসা সরঞ্জাম, তবে নেই প্রয়োজনীয় চিকিৎসক। স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। জরুরি বিভাগে 1 জন, এনডিসি কর্নারে 1 জন ও দন্ত বিভাগে আরও 1 জন। মাত্র এই 3 জন চিকিৎসক দিয়েই চলছে পুরো চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। এখানে লোকজন কম, রোগী বেশি, এই জন্য ক্রাইসিস পর্যায়ে সিরিয়াল ধরে রয়েছে 1 ঘন্টার উপরে। অপেক্ষা কিছু করতে হয়, তারপরে ওষুধও কম দেয়, ওষুধ বেশি দেয় না। সিরিয়াল দেওয়ার পরেও এখানে ডাক্তার আসতে অনেক লেট করে। লাইনে সিরিয়াল পাই না, মানে সিরিয়াল পাইলে ডাক্তার দেখাই হবে, সিরিয়ালে পাই না যে লোক বেশি। চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। অল্প সংখ্যক ডাক্তার দিয়ে রোগীদের সেবা দেওয়া খুবই দুরূহ হয়ে যাচ্ছে। তারপরেও আমাদের কর্মকর্তা কর্মচারীরা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে। সমস্যা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগের কথা জানান সিভিল সার্জন। অচিরেই আমি আশা করছি যে নতুন যে বিসিএসটা নিয়োগ হবে, আমরা ফরিদগঞ্জের জন্য আমরা স্পেশালি আমরা অনেক বেশি আমরা ডক্টর পাবো। ফরিদগঞ্জ পৌরসভার বড়ালী এলাকায় প্রায় 5 একর জায়গার উপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসকের জন্য 19টি পদ থাকলেও বর্তমানে কর্মরত মাত্র 3 জন। সময় সংবাদ, চাঁদপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও কমেনি সহিংসতা। উপত্যকাটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। পশ্চিম তীরে জলপাই মৌসুমে ফিলিস্তিনি কৃষকদের ওপর সহিংসতা বেড়েছে। সীমিত মাত্রায় মানবিক সহায়তা প্রবেশের সংকট রয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্র জানিয়েছে শিগগিরই গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করা হবে। যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ গাজার খান ইউনিসে চলছে ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণ। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী সেনাবাহিনীকে গাজার সব সন্ত্রাসী টানেল ধ্বংস করতে নির্দেশ দিয়েছেন। তবে একই সঙ্গে হামাসের প্রায় 150 যোদ্ধার আত্মসমর্পণ নিয়ে আলোচনাও চলছে, যারা এখনও দক্ষিণ গাজার ভূগর্ভস্থ টানেলে অবস্থান করছে। এছাড়া ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে গাজায় থাকা এক জিম্মির মরদেহ রেড ক্রসের মাধ্যমে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার গাজা সীমান্তে রেড ক্রসের গাড়িগুলোকে মরদেহ হস্তান্তরের জন্য এগিয়ে যেতে দেখা যায়। এদিকে পশ্চিম তীরে নতুন করে বেড়েছে সহিংসতা। জলপাই সংগ্রহের মৌসুমে ফিলিস্তিনি কৃষকদের ওপর হামলা চালাচ্ছে উগ্র ইসরায়েলি দখলদাররা। জাতিসংঘের মানবিক কার্যালয় জানিয়েছে শুধু অক্টোবর মাসে পশ্চিম তীরে রেকর্ড সংখ্যক হামলার ঘটনা ঘটেছে। এতে হতাহতের পাশাপাশি ধ্বংস হয়েছে কৃষি জমি। চলমান পরিস্থিতিতে জাতিসংঘের উপমুখপাত্র জানিয়েছেন গাজায় মানবিক সহায়তা প্রবেশে কিছুটা অগ্রগতি হলেও তা মাত্র 2টি ক্রসিং পর্যন্ত সীমাবদ্ধ। এ পর্যন্ত প্রায় 37,000 মেট্রিক টন ত্রাণ গাজার সীমাতে প্রবেশ করেছে, যার অধিকাংশই খাদ্য সামগ্রী। তবে অনেক পণ্য ও এনজিও কর্মীকে এখনও প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তিনি জানান ইসরায়েল থেকে উত্তর গাজায় কিংবা মিশর থেকে দক্ষিণ গাজায় সরাসরি প্রবেশ এখন সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন খুব শিগগিরই গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করা হবে। তার দাবি ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন সত্ত্বেও চুক্তিটি খুব ভালোভাবে কার্যকর হচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান,
সময় সংবাদ। জাতীয় দলের পেসার জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় জাহানারার পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ইতিমধ্যেই ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করেছে মন্ত্রণালয়। জাহানারা আইনি পদক্ষেপ নিলে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান আসিফ মাহমুদ। এই বিষয়টা যখন আমি দেখি ইন্টারভিউটার সাথে সাথে আমি বিসিবির সাথে কথা বলেছি এবং বিসিবির প্রেসিডেন্ট দেশের বাইরে আছেন, তারপরে বিসিবি দ্রুত সময়ের মধ্যে একটা তদন্ত কমিটি গঠন করেছে এবং আমাদের দপ্তর থেকেও যিনি ভুক্তভোগী তার সাথে যোগাযোগ করা হয়েছে। আমরা ভিকটিমের সাথে কথা বলে তিনি যদি কোনো আইনি ব্যবস্থা নিতে চান, যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ একই সাথে, তো এটা আমরা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়ে যেন যারা জড়িত তারা সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তিটা পান সেটা আমরা নিশ্চিত করব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফিরছেন তারেক রহমান। প্রস্তুত হচ্ছে বাড়ি কার্যালয়। নিরাপত্তা নিশ্চিতে আবেদন করা হবে সরকারের কাছে। মিলেছে বুলেট প্রুফ গাড়ির অনুমোদন। অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়া জোটের প্রতীকে ভোট বাতিলের অভিযোগ। পুনর্বহালে ইসিতে আবেদন কয়েকটি দলের, পক্ষে বিএনপি, বিপরীত অবস্থানে জামায়াত, এনসিপি। এবং কুমিল্লায় 9 মাসে উদ্ধার 38টি আগ্নেয়াস্ত্র গুলির বেশিরভাগই বিদেশি। নির্বাচন সামনে রেখে সীমান্ত দিয়ে চোরাচালান বাড়ার শঙ্কা। টহল বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।